হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2025কে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিসের মাধ্যমে আমরা জিকে প্র্যাকটিস করছি, জিকে বুস্টার সিরিজের মাধ্যমে। তো আজকে আমরা 9 নম্বর প্র্যাকটিস সেট করব এবং গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর দেখে নেব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, সাথে এক্সট্রা নোটসও রেখেছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে। ক্লাসটা শুরু করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং কেপি ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার এবং পিডিএফ স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে ক্লাসগুলো পাবে, সাথে মক টেস্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজ ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এবারে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালন করা হয় কোন তারিখে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার। আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন সি। দেখো, 4ই অক্টোবর প্রতি বছর ওয়ার্ল্ড অ্যানিমেল ডে পালন করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? হাজারিবাগ বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ঝাড়খণ্ডে। 3 নম্বর প্রশ্ন, সাহিত্যে নোবেল পুরস্কার 2025 কে পেয়েছেন? ভিভিআই করো, পরীক্ষায় আসতে চলেছে প্রশ্নটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নোবেল পুরস্কার এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হবে অপশন সি। দেখো, লাসলো কারাসনো হোরকাই তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন 2025 সালে। 4 নম্বর প্রশ্ন, বুল অ্যান্ড বিয়ার কিসের সঙ্গে যুক্ত? এই শব্দদ্বয় নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রয়েছে? এটা তোমাদের পুলিশ পরীক্ষারই প্রশ্ন। বুল অ্যান্ড বিয়ার, তো সঠিক উত্তর হবে অপশন সি, অর্থনীতি। স্টক এক্সচেঞ্জ, অর্থনীতি, ইকোনমিক্সের সাথে যুক্ত রয়েছে বুল অ্যান্ড বিয়ার এই শব্দটি। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনে পিএসসি ক্লাসিক মেন আসতে চলেছে। তো মেন সাফল্য ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রতিবেদন, অনুবাদ, সারাংশ, রিপোর্ট, ট্রান্সলেশন, প্রেসিস প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। সাথে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, কাশ্মীরের নববর্ষ উৎসব কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশানে নওরাজ ফেস্টিভ্যাল নামে পরিচিত রয়েছে কাশ্মীরের নববর্ষ উৎসব। তারপর দেখো, গুডি পাদভা এটা অ্যাকচুয়ালি কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় মহারাষ্ট্র এবং গোয়াতে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সমস্ত রাজ্যে কি কি উৎসব দেখতে পাওয়া যায় একটু দেখে নেবো। দেখো, আসামে বিহু, দীপান্বিতা, কামাখ্যা মেলা, মেডাম মেফি, অম্বুবাচী মেলা এবং জোনবিল মেলা দেখতে পাওয়া যায়। ত্রিপুরাতে কি কি উৎসব দেখতে পাওয়া যায়? দেখো, খেচি পূজা, দুর্গা পূজা, গঙ্গা পূজা, গিয়ারিয়া পূজা এবং কের পূজা। উড়িষ্যাতে কি কি দেখতে পাওয়া যায়? রথযাত্রা, কোনারক উৎসব, আন্তর্জাতিক বালি শিল্প উৎসব দেখতে পাওয়া যায়। বিহারে কি দেখতে পাওয়া যায়? চাকো ছট পূজা, করম উৎসব এবং পারুল। ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায় ছট পূজা, বন্দনা, সারহুল এবং রোহিন। উত্তরপ্রদেশে কি কি উৎসব দেখতে পাওয়া যায়? রামনবমী, রামলীলা এবং কুম্ভ মেলা দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে।
তো এই এক্সট্রা নোটসগুলো কিন্তু ইগনোর করবে না, এই এক্সট্রা নোটসগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এইখান থেকেও প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। এবং প্রশ্নের সাথে যদি আনুষঙ্গিক তথ্য জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরো অ্যাডভান্স হবে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, আমরি বাংলা ভাষা এই গানটির রচয়িতা নিচের কোন ব্যক্তি বা কোন লেখক? সঠিক উত্তর অপশন এ অতুল প্রসাদ সেন। 7 নম্বর প্রশ্ন দেখো, তাজ উল মাসির গ্রন্থের রচয়িতা নিচের কোন ঐতিহাসিক ব্যক্তি? নিচের কোন ঐতিহাসিক ব্যক্তি তাজ উল মাসির এই গ্রন্থের রচনা করেছেন? সঠিক উত্তর হবে অপশন এ হাসান নিজামি। দেখো ফিরদৌসি, ফিরদৌসি কি কি লিখেছেন? শাহনামা, শাহনামা লিখেছেন। আচ্ছা জিয়াউদ্দিন বরনি তিনি কি কি লিখেছেন? তারিকি ফিরোজ শাহী, এবং আর কি লিখেছেন? ফতোয়া ই জাহানদারি। ওকে, নেক্সট কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম একটু দেখে নেব। অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য, কামসূত্র লিখেছেন বাৎসায়ন, মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, মৃচ্ছক টিকম লিখেছেন শূদ্রক, পবনদূত লিখেছেন ধৈ, গীত গোবিন্দ লিখেছেন জয়দেব। 8 নম্বর প্রশ্ন দেখো, পাখির ওড়া নিউটনের কোন গতিসূত্রকে সমর্থন করে? নিউটনের কোন গতিসূত্রকে ফলো করে একটি পাখি উড়ে চলে? তো সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয় গতিসূত্র। পাখি যখন ওড়ে, ঠিক আছে, তার ডানাটা এইরকম থাকে দুদিকে, তো ডানা বাতাসের ওপর কি করছে? ক্রিয়া করছে, এবং বাতাসের উল্টো দিক থেকে কি করছে? প্রতিক্রিয়া করছে। তো এইভাবে উড়ে চলে। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে বিখ্যাত রেশম বা সিল্ক রুট নিচের কোন সম্রাট চালু করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সঠিক উত্তর হবে সম্রাট কনিষ্ক। দেখো একটু ডিটেলস দেখব। কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক এবং তার সাম্রাজ্যের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। তাও দেখো 72 খ্রিস্টাব্দে তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন। কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ ধর্ম মহাযান এবং হীনযানের এই দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর দেখো রাজা কনিষ্ক 78 খ্রিস্টাব্দের শক যুগের প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো কনিষ্কের দরবারে বিখ্যাত কবি ছিলেন অশ্বঘোষ, এবং অশ্বঘোষ কি লিখেছিলেন? বুদ্ধচরিত, বুদ্ধচরিত লিখেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ এটি। তো দেখো সম্রাট কনিষ্ক সম্পর্কে ডিটেলসে দেখলাম। 10 নম্বর প্রশ্ন, ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটির সম্পাদক নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মতিলাল নেহেরু ছিলেন ইন্ডিপেন্ডেন্ট নামক পত্রিকাটির সম্পাদক। দেখো ব্রিটিশ ভারতের কিছু গুরুত্বপূর্ণ আমরা পত্রিকা, তাদের প্রতিষ্ঠাকাল এবং সম্পাদকদের নাম দেখে নেব। বেঙ্গল গ্যাজেট, যেটি ভারতের প্রথম কোনো পত্রিকা, 1780 সালে প্রতিষ্ঠা হয় এবং সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। তবে দেখো দিগদর্শন এবং সমাচার দর্পণ দুটোই 1818 সালে জন ক্লার্ক মার্সম্যান এটা সম্পাদনা করেন। তারপর দেখো বাঙ্গাল গ্যাজেট, দেখো এটা হচ্ছে বাঙ্গাল আর উপরেরটাকে হচ্ছে বেঙ্গল, স্পেলিং এ কিন্তু তফাৎ রয়েছে।
তো বাঙ্গাল গ্যাজেট 1818 সালে আসে গঙ্গা কিশোর ভট্টাচার্য। সংবাদ কৌমুদী 1821 সালে প্রতিষ্ঠিত হয়, সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায়। সমাচার চন্দ্রিকা প্রতিষ্ঠা সাল 1822, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সম্পাদক। তারপর দেখো পার্থেনন, এটার প্রতিষ্ঠা কাল 1830 সাল এবং সম্পাদক ছিলেন ডিরোজিও। তারপর দেখো সংবাদ প্রভাকর 1831 সাল, সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তারপর দেখো তত্ত্ববোধিনী, এই পত্রিকাটির প্রতিষ্ঠাকাল 1843 এবং সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন পত্রিকা সম্পর্কিত। 11 নম্বর প্রশ্ন দেখো, 38 নম্বর প্যারালাল কোন দুটি দেশের মাঝের বিভাজন? অর্থাৎ কোন দুই দেশের সীমানা রেখাকে 38 নম্বর প্যারালাল বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশানে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্ত রেখাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ সীমা রেখা এবং তাদের অবস্থান দেখে নেব। র্যাডক্লিফ লাইন রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। দুরান্দ লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। 3 বিঘা করিডর অবস্থিত রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। ম্যাকমোহন লাইন অবস্থিত রয়েছে ভারত এবং চীনের মধ্যে। পক প্রণালী অবস্থিত রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ডানগান প্যাসেজ অবস্থিত রয়েছে গ্রেট এবং লিটল আন্দামানের মধ্যে। 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত রয়েছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে। 10 ডিগ্রি চ্যানেল রয়েছে আন্দামান ও নিকোবরের মধ্যে। 12 নম্বর প্রশ্ন দেখো, নন্দনকানন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নন্দনকানন জাতীয় উদ্যানও রয়েছে, অভয়ারণ্য রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উড়িষ্যাতে অবস্থিত রয়েছে নন্দনকানন। নেক্সট 13 নম্বর প্রশ্ন, লোক হিতবাদী কার ছদ্মনাম? নিচের কোন বিখ্যাত ব্যক্তির ছদ্মনাম বা ডাকনাম লোকহিতবাদী? সঠিক উত্তর হবে অপশন ডি, গোপাল হরি দেশমুখ। দেখো বিভিন্ন ব্যক্তির নাম দেখব এবং তাদের ডাকনাম বা উপনাম দেখে নেব। ক্ষুদিরাম বসুর ডাকনাম অগ্নি শিশু। ইন্দিরা গান্ধীর ডাকনাম প্রিয়দর্শিনী। দাদাভাই নৌরোজির ডাকনাম গ্র্যান্ড ওল্ড ম্যান। রাজেন্দ্র প্রসাদের ডাকনাম দেশরত্ন। বল্লভভাই প্যাটেলের ডাকনাম লৌহমানব। চিত্তরঞ্জন দাসের ডাকনাম দেশবন্ধু। এছাড়া দেখো বাল গঙ্গাধর তিলকের ডাকনাম লোকমান্য। লালা লাজপত রায়ের ডাকনাম পাঞ্জাব কেশরী। জয়প্রকাশ নারায়ণের ডাকনাম লোকনায়ক এবং গোপীনাথ বরদলৈর ডাকনাম লোকপ্রিয়। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আত্মঘাতী থলি হিসাবে পরিচিত রয়েছে? তো আত্মঘাতী থলি বা বলা হয় থাকে কি সুইসাইডাল ব্যাগ। তো সেটা হয়ে যাবে কি অপশন ডি, লাইসোসোম। গলকি বডিকে কি বলা হয় থাকে? ট্রাফিক পুলিশ অফ সেল। সেলের ট্রাফিক পুলিশ বলা হয় থাকে। আর রাইবোসোমকে কি বলা থাকে? প্রোটিন ফ্যাক্টরি অফ সেল। রাইবোসোমে প্রোটিন সিনথেসিস হয়ে থাকে, তো সেই জন্য বলা থাকে প্রোটিন ফ্যাক্টরি অফ সেল রাইবোসোমকে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ দুখানা তথ্য। 15 নম্বর প্রশ্ন দেখো, গ্যালভানাইজেশনে কোন ধাতুটি ব্যবহৃত হয়? গ্যালভানাইজেশন কোথায় ইউজ করে থাকি? আমরা বাড়ির যে সমস্ত লোহার গ্রিল হয়ে থাকে, তো সেই গ্রিলটাকে লংজিভিটি করার জন্য বা রাস্ট থেকে মুক্ত করার জন্য, বাঁচানোর জন্য আমরা গ্যালভানাইজেশন করে থাকি। তো লোহার ওপর নিচের কোন পদার্থের আমরা প্রলেপ দিই? তো সঠিক উত্তর হবে অপশন বি, দস্তা। দস্তার ইংরেজি কি? জিঙ্ক। 16 নম্বর প্রশ্ন, কোন দেশ থেকে সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছে?
তো সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয়েছে অপশন ডি, মেক্সিকো থেকে। সবুজ বিপ্লব ভারতবর্ষে আসে কখন? 1961 সালে, অর্থাৎ তৃতীয় পঞ্চ বার্ষিকী পরিকল্পনাতে। ওকে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় থাকে? নরম্যান বোরলগকে। আর ভারতে জনক পরীক্ষা এসে থাকে এম এস স্বামীনাথন। ওকে, 17 নম্বর প্রশ্ন, আলথিং কোন দেশের পার্লামেন্ট? বিভিন্ন দেশের সংসদ, আইনসভা বা পার্লামেন্ট কি কি নামে পরিচিত রয়েছে সেই সম্পর্কিত প্রশ্ন কিন্তু বেশ পরীক্ষাতে এসে থাকে। তো খুবই ইম্পর্টেন্ট টপিক এটি। তো আলথিং নিচের কোন দেশের পার্লামেন্ট? সঠিক উত্তর করবে, সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, আইসল্যান্ডের পার্লামেন্ট। দেখো বিভিন্ন দেশ এবং সেই সমস্ত দেশের আইনসভার কি নাম রয়েছে দেখে নেই। জাপানের পার্লামেন্ট ডায়েট, খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। রাশিয়ার আইনসভার নাম হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি। স্পেনের পার্লামেন্টের নাম হচ্ছে কোর্টেস জেনারেল। সুইডেন এবং জার্মানি এই দুটো দেশের আইনসভার নাম রিক্সড্যাগ। ইসরায়েলের পার্লামেন্টের নাম ন্যাসেট, এটাও ইম্পর্টেন্ট। ডেনমার্কের পার্লামেন্টের নাম ফোকেটিং এবং সৌদি আরবের পার্লামেন্টের নাম মজলিস আস-শুরা। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, স্টার মার্ক করবে এবং ভালোভাবে দেখবে। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শর্টে আইএলও বলা হয়ে থাকে, এর সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, জেনেভা শহরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংস্থা এবং সদর দপ্তর দেখে নেব। ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত। ওপেক, ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। ডাব্লিউএইচও সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে অবস্থিত। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্কে। ওয়ার্ল্ড ব্যাংক এবং সাথে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, দুটোরই সদর দপ্তর অবস্থিত রয়েছে ওয়াশিংটন ডিসিতে। এফএও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, সদর দপ্তর রোমে। এবং এসিয়ানের সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়াতে অবস্থিত রয়েছে। 19 নম্বর প্রশ্ন, শোল কোন দেশের মুদ্রার নাম? চারটি দেশের নাম রয়েছে, তো কোন দেশের মুদ্রার নাম শোল? সঠিক উত্তর হবে অপশন বি, পেরু। ফ্রান্সের মুদ্রার নাম কি? যেহেতু ইউরোপে তো ইউরো। চীনের মুদ্রার নাম উয়ান। চিলির মুদ্রার নাম পেসো। এছাড়াও বিভিন্ন দেশ এবং সেই সমস্ত দেশের মুদ্রা কি নামে পরিচিত একটু দেখে নেব। সার্বিয়ার মুদ্রা দিনার, মায়ানমারের মুদ্রা কিয়াত, মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত, জাপানের মুদ্রা ইয়েন, ভিয়েতনামের মুদ্রা ডং, ভুটানের মুদ্রা গুলট্রাম, কাতারের মুদ্রা রিয়াল, মরক্কোর মুদ্রা দিরহাম। নেক্সট 20 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়? ভিভিআই করবে এটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। নিচের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী দুই ভাগে বিভক্ত হয়ে যায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, 1907 সুরাট অধিবেশন। এবং এখানের এই সুরাট অধিবেশনের সভাপতিত্ব কে ছিলেন? প্রেসিডেন্ট। পরীক্ষা এটাও আসে, প্রেসিডেন্ট ছিলেন রাস বিহারী ঘোষ। এবং এটা ছিল 23
তম অধিবেশন জাতীয় কংগ্রেসের। ওকে, চরমপন্থীদের মধ্যে কারা কারা ছিল? চরমপন্থীদের মধ্যে ছিল বাল গঙ্গাধর তিলক, আর কে? লালা লাজপত রায়, আর কে? বিপিন চন্দ্র পাল, যাদের একত্রে কি বলতো লাল বাল পাল। আর নরমপন্থীদের মধ্যে কারা কারা ছিল বা ছিলেন, তাদের নামগুলো জানা ইম্পর্টেন্ট। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপাল কৃষ্ণ গোখলে, ঠিক আছে, এই সমস্ত ব্যক্তিবর্গ নরমপন্থীদের মধ্যে ছিল। এবং এখান থেকে মনে রাখবে, দেখো বিভক্ত হচ্ছে 1907 সালে, আর মনে রাখবে 1916 সালে চরম ও নরমপন্থী পুনরায় মিলিত হয়। তো দেখো কত তথ্য আমি একটা প্রশ্নের মাধ্যমেই দিয়ে দিলাম। নেক্সট 21 নম্বর প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান কার উক্তি? বিভিন্ন ব্যক্তিবর্গের উক্তি বা স্লোগান সমূহ পরীক্ষাতে এসে থাকে। তো জয় জওয়ান জয় কিষান কার উক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রীর উক্তি। দেখো কিছু উক্তি সমূহ এবং কারা দিয়েছিলেন একটু দেখব। নেহরু একজন দেশপ্রেমিক, যেখানে জিন্না একজন রাজনীতিবিদ, কে বলেছেন? মোহাম্মদ ইকবাল। ভারত ভারতীয়দের জন্য, এটা বলেছেন দয়ানন্দ সরস্বতী। আরাম হারাম হ্যাঁ, কে বলেছেন? জওহরলাল নেহেরু। জয় জওয়ান জয় কিষান বলেছেন লাল বাহাদুর শাস্ত্রী। তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো, কে বলেছেন? লালা লাজপত রায়। জাতীয় কংগ্রেস হলো 3 দিনের তামাশা, কে বলেছেন? অশ্বিনী কুমার দত্ত। তারপর দেখো, বাংলা আজ যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে, এই বিখ্যাত উক্তি কে করেছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। মন্টেগু চেমসফোর্ড সংস্কার দাসত্বের পরিকল্পনা, এই বিখ্যাত উক্তিটা কে করেছিলেন? অ্যানি বেসান্ত করেছিলেন। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কোন গ্রন্থটির রচয়িতা? 4টি গ্রন্থের নাম রয়েছে, তো ইবন বতুতা কোন গ্রন্থের রচয়িতা? সঠিক উত্তর হবে অপশন সি, কিতাব উল রাহেলা। এবং আরো একটা গ্রন্থ লিখেছেন, সেটা হচ্ছে কি? সফরনামা। ওকে, আচ্ছা, ইবন বতুতা কবে ভারতবর্ষে আসে? 1333 এডিতে মোহাম্মদ বিন তুগলকের আমলে মরক্কো থেকে, কোথা থেকে? মরক্কো থেকে ভারতে আসেন। নেক্সট 23 নম্বর প্রশ্ন, সার্বভৌম শব্দের অর্থ কি? সার্বভৌম অর্থাৎ সোভারেন, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি? 4টি অপশন রয়েছে, দেখো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ মুক্ত, আন্তর্জাতিক সংস্থার নিয়ন্ত্রণ মুক্ত, বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত, নাকি কোনোটাই নয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত। অর্থাৎ কোনো একটা দেশ, যে দেশ বৈদেশিক কোনো শাসন ব্যবস্থার মধ্যে পড়ে না, নিজের মতো করে চলতে পারে, তাকেই বলা হয় থাকে সার্বভৌম দেশ, যেমন আমাদের ভারতবর্ষ। 24, ভারতের শাসন ব্যবস্থা কি রূপ? 4টি অপশন রয়েছে, দেখো আধা যুক্তরাষ্ট্রীয়, পুঁজিবাদী, যুক্তরাষ্ট্রীয়, নাকি সামন্ততান্ত্রিক? তো সঠিক উত্তর হবে অপশন এ, আধা যুক্তরাষ্ট্রীয়, যেটাকে কি বলা হয়ে থাকে? কোয়াসি ফেডারাল স্ট্রাকচার। ঠিক আছে, ফেডারেল স্ট্রাকচার বলতে কি বোঝায়?
মাঝখানে কি থাকবে, সেন্ট্রাল থাকবে, আর তার চারপাশে ছোট ছোট স্টেট থাকবে। যেমন কেন্দ্রে আমাদের কেন্দ্রীয় সরকার রয়েছে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা রাজ্য সরকার রয়েছে, কিন্তু টোটাল মিলিয়ে একটা দেশ। অর্থাৎ কেন্দ্রে থাকবে একটা স্ট্রং কেন্দ্রীয় হচ্ছে ক্ষমতা, এবং তাকে শক্তি জগাবে বিভিন্ন স্টেটের সরকারগুলো। এইভাবে যে দেশ তৈরি হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে কি ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বংশগত রোগ নয়? দেখো 4টি রোগের নাম রয়েছে, তার মধ্যে থেকে 3টে বংশগত রোগ, একটা বংশগত রোগ নাই, সেটাকে খুঁজে বের করতে হবে তোমাদের। তো সেটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ডাউন সিনড্রোম। নেক্সট 26, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বল্লভভাই প্যাটেল। তো বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? 1928 সালে। ঠিক আছে, কোথায়? গুজরাটে। এবং বল্লভভাই প্যাটেলকে সর্দার, আমরা সবসময় বলি না সর্দার বল্লভভাই প্যাটেল, এই সর্দার উপাধি দিয়েছিলেন কে? গান্ধীজি। কিসের জন্য? এই বরদৌলি সত্যাগ্রহের জন্যই। ওকে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য। নেক্সট 27, সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি থাকে? তো অ্যাসিড লেখা যায় কয়েকটা, HCl, H2SO4 বিখ্যাত অ্যাসিড, HNO3 বিখ্যাত অ্যাসিড। তো দেখো কমন কোনটা? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো সঠিক উত্তর হবে হাইড্রোজেন, এটা থাকবেই। 28, ফ্রিডম ইন এক্সাইল বইটি কার লেখা? সঠিক উত্তর অপশন বি, দলাই লামার লেখা ফ্রিডম ইন এক্সাইল। দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখক এবং তাদের বই আমরা দেখে নেব। দেখো এপিজে আব্দুল কালামের গুরুত্বপূর্ণ বই উইংস অফ ফায়ার, অ্যাডলফ হিটলারের গুরুত্বপূর্ণ বই বা জীবন কাহিনী বলতে পারো মেইন কাম্প, অ্যালবার্ট আইনস্টাইনের আত্মজীবনী অটোবায়োগ্রাফিক্যাল নোটস, আন্দ্রে আগাসির বই ওপেন অ্যান্ড অটোবায়োগ্রাফি, বারাক ওবামার আত্মজীবনী হচ্ছে ড্রিম অফ মাই ফাদার, চার্লি চ্যাপলিনের আত্মজীবনী মাই অটোবায়োগ্রাফি, জওহরলাল নেহরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি, এবং লিও টলস্টয়ের আত্মজীবনী মাই কনফেশন। 29, কেন্দ্রশাসিত অঞ্চলের শাসনকর্তারা কার কাছে দায়বদ্ধ থাকেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভার কাছে বা পার্লামেন্টের কাছে বা লোকসভার কাছে অ্যাকচুয়ালি দায়বদ্ধ থাকে। 30 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের কোথায়? দেরাদুন। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনের খাদাক ওয়াসলায় অবস্থিত রয়েছে, একদম স্টার মার্ক করবে, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ কোথায় অবস্থিত? পুনের খাদক ওয়াসলায়। ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? কেরালার ইজিমালায়। এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? হায়দ্রাবাদের ডিন্ডিগুলে। এবং অফিসার্স ট্রেনিং একাডেমি তামিলনাড়ুর চেন্নাই অবস্থিত রয়েছে। প্রথম 3টে খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বেশ কয়েকবার এসেছে।
তো ভালোভাবে এটা দেখে রাখবে। 31 নম্বর প্রশ্ন, রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশনটি সোডিয়াম গ্যাস ব্যবহৃত হয়। 32, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? তো সঠিক উত্তর হবে অপশন বি নিউক্লিয় সংযোজন বা ফিউশন ফিউশন বিক্রিয়া। 33, বিধবা বিবাহ সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশানে 1861 সালে। কে প্রতিষ্ঠা করেন? এমজি রানাডে। এমজি রানাডেকে কি বলা হতো? পরীক্ষায় প্রশ্ন আসে। পশ্চিম ভারতের নবজাগরণের জনক। বলা হতো কাকে? এমজি রানাডেকে। এবং তিনি 1870 সালে আর একটা গুরুত্বপূর্ণ সভা তিনি তৈরি করেন, সেটা হচ্ছে কি পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন। তো এটাও পরীক্ষাতে এসে থাকে। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ফল পাকানোর কাজে নিচের কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি ইথিলিন। ইথিলিনের সংকেত কি? C2H4। ওকে, তো এটা ব্যবহৃত হয় ফল পাকানোর কাজে। আর একটা গ্যাস ব্যবহৃত হয়, যখন বলবে গ্যাস, কোন গ্যাস ব্যবহৃত হয় তখন বলবে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় ফল পাকাতে। এর সংকেত কি? C2H2। ঠিক আছে, এই রকম দেখতে। অ্যাসিটিলিনটা হচ্ছে এই রকম দেখতে, C2H2। এটাও ফল পাকাতে ব্যবহৃত হয়, এটাও গ্যাস ব্যবহৃত হয়। আর C2H4 ইথিলিন ব্যবহৃত হয়, এর সংকেত কেমন? এইরকম স্ট্রাকচার ইথিলিনের। ওকে, নেক্সট 35, গুরু নানক কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন? গুরু নানকের সময়কাল 1469 থেকে 1539। তো এবার ভেবে দেখো কার সময় পড়ছে। 1526 সাল কি হচ্ছে? প্রথম পানিপথের যুদ্ধ। কার কার মধ্যে? বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। তো সঠিক উত্তর হবে অপশন এ বাবরের সমসাময়িক গুরু নানক। 36, অমরাবতী শিল্পকলার বিকাশ কোন রাজবংশের আমলে ঘটে? সঠিক উত্তর হবে অপশন সি সাতবাহন বংশ। 37, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দেখো নাগার্জুনের মধ্যে কি রয়েছে? অর্জুন। তো অর্জুনের সারথীকে কৃষ্ণ। তো কৃষ্ণ বা কৃষ্ণা, তো সঠিক উত্তর হবে অপশন বি কৃষ্ণা। এইভাবে তোমরা মনে রাখতে পারো। ওকে, কাবেরী নদীর উপর কি রয়েছে? দুটো ড্যাম রয়েছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে
মেত্তুর বাঁধ, যেটা হচ্ছে তামিলনাড়ু। আর একটা কি রয়েছে, কৃষ্ণরাজ বাঁধ, এটা কোথায়? এটা হলো কর্ণাটক। আচ্ছা, নর্মদা নদীর উপর বিখ্যাত বাঁধ সর্দার সরোবর। ওকে, কোথায়? গুজরাটে। নেক্সট 38, অন্ধকূপ হত্যা কত সালে হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1756-তে। অন্ধকূপ হত্যা কি? এই অন্ধকূপ হত্যা কার সাথে সম্পর্কিত? সিরাজ উদ্দৌলা, উদ্দৌলা, ঠিক আছে, কথিত আছে সিরাজ উদ্দৌলা ফোর্ট উইলিয়ামের একটা ছোট্ট কক্ষে প্রায় 146 জনকে আটকে রেখেছিল এবং সেই কক্ষের কোনো জানালাই ছিল না। তো সাফোকেশনে ম্যাক্সিমাম জন মারা গিয়েছিলেন, মাত্র কয়েকজনই বেঁচে ছিলেন। তো এই হত্যাকাণ্ডকে বলা হয়ে থাকে অন্ধকূপ হত্যা। নেক্সট 39, আকরিক লোহা উত্তোলনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? তো সঠিক উত্তর হবে অপশন এ, চতুর্থ। প্রথম কে? প্রথম অস্ট্রেলিয়া, দ্বিতীয় কে? দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় চীন এবং চতুর্থ আমাদের ভারত। 40 নম্বর প্রশ্ন এবং আশা ক্লাসের শেষ প্রশ্ন, প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হবে অপশন সি, কেশব কার্ভে। পুরো নাম কি? ধন্দ কেশব কার্ভে। কত সালে? 1916 সালে। কোথায়? মুম্বাইতে। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। আশা করছি 40টা প্রশ্ন তোমাদের খুব ভালো লেগেছে এবং প্রত্যেকটা টপিক থেকেই প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করেছি। এবং 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এইভাবে যদি প্রশ্নপত্রগুলো প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস করতে থাকি, সাথে এক্সট্রা নোটস তথ্য করতে থাকি, আপকামিং সমস্ত পরীক্ষার জন্য তোমরা এখান থেকে প্রস্তুতি পেয়ে যাবে। এবং যে ধরনের প্রশ্ন উত্তর করাচ্ছি আশা করছি এখান থেকে তোমরা পরীক্ষাতে একদমই এই ধরনের প্রশ্নই পেয়ে যাবে। তো প্রত্যেক দিন তোমরা সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো যথারীতি। অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 50 দিনের ক্র্যাশ কোর্স এবং কেপিডব্লিউপি সাব ইন্সপেক্টর মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স, সাথে পিএসসি ক্লার্কশিপের মেন সাফল্য ব্যাচ এবং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553611 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।